বিয়ের পরে সবুজ রঙের একটা ট্রেনে করে ইন্দুবালা যখন শিয়ালদাহ স্টেশনে নেমেছিলেন, তখন তার কাছে ইন্ডিয়া দেশটা নতুন। খুলনার কলাপোতা গ্রামের বাড়ির উঠোনে নিভু নিভু আঁচের সামনে ঠাম্মা আর বাবার কাছে শোনা গল্পের সাথে তার ঢের অমিল। এত বড় স্টেশন আগে কোনোদিন দেখেননি ইন্দুবালা। দেখবেনটা কি করে? এই যে প্রথম ট্রেনে উঠলেন তিনি, নামলেনও। মাথার ওপর রাজপ্রাসাদের মতো ছাদ দেখলেন, এত বড় বাড়ি দেখলেন, এত লোক, সবাই যেন মাথা নিচু করে সামনের দিকে ছুটে চলেছে। কেউ কারোর সাথে দুদণ্ড দাঁড়িয়ে একটুও কথা বলছে না, কুশল বিনিময় করছে না, যে যার খেয়ালে রয়েছে। একটু অসতর্ক হলেই, চলাফেরার একটু এদিক ওদিক হলেই সবাই বুঝি সবার গায়ে হুড়মুড়িয়ে পড়বে। তখন ইন্দুবালার জিনিসপত্রের কি হবে? নেই নেই করেও তো সঙ্গের জিনিস কম নয়। মা বারবার বলে দিয়েছিল, চোখ ছাড়া করবি না ইন্দু। ঠাম্মা বলে দিয়েছিল, আগলে রাখবি সব কিছু। যদিও অদৃষ্ট বড় নির্মম খেলা খেলেছিল ইন্দুবালার জীবন নিয়ে। কোনো কিছুই তিনি আগলে রাখতে পারেননি এই ভাতের হোটেলটা ছাড়া। তবুও সব কিছুর ওপর বড় মায়া তাঁর। ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা ক্ষয়ে যাওয়া নারকেলের ঝাঁটা থেকে পোড়া দেশলাইয়ের কাঠি, কিছুতেই মন চায় না কোনো কিছু ফেলতে। সব কিছু বুড়ি জমিয়ে জমিয়ে রাখেন নিজের করে, তার উপচে পড়া স্মৃতির মতোই। মাঝে মাঝে এইসব নিয়ে যে গোল বাঁধে না তেমনটা নয়, বেশ ভালোই চিৎকার চেঁচামেচি হয়। ধনঞ্জয় তখন লোক নিয়ে এসে রেগে মেগে কিলো হিসেবে বিক্রি করে সব কিছু। বুড়ি ঘুরঘুর করে চারপাশে। ওরে মূর্খ, তুই কি আর জানবি? ঠাম্মা বলতো, বাড়ির আগাছাটাও তো দরকারি, না হলে হরিমতি খাবে কি? আর দুধ দেবেই বা কেন? ধনঞ্জয় কাঁই মাই করে ওঠে। বারবার তোমার খুলনার কলাপোতার গল্প শুনিও না তো মা। এখানে তোমার কোথায় হরিমতি? পোড়া দেশলাইয়ের কাঠি তোমার কাছে আগাছা? এই তো এত এত ঘিয়ের খালি শিশি, রং চটে যাওয়া টিনের তরঙ্গ টান মেরে উঠোনে ফেলেছিল ধনঞ্জয়। কেমন যেন আর্তনাদ করে উঠেছিল সেই কতদিন আগের ফুলছাপ বাক্সটা। ডালাটা হাঁ করে খুলে পড়েছিল উঠোনে, ঠিক মরে যাওয়া মানুষের মতো। তার মুখ দিয়ে কিলবিল করে বেরোচ্ছিল আরশোলা। তারাও যেন প্রজন্মের পর প্রজন্ম খুলনার কলাপোতার স্বপ্ন নিয়ে বংশ বিস্তার করে চলেছে। এটা তুই কি করলি ধনঞ্জয়? এটা তোর কাছে পুরনো তরঙ্গ বলে মনে হলো? আমার বিয়ের সময় বাবা কিনেছিলেন ঢাকা থেকে, তারপর 3টে নদী পার করে নিয়ে গিয়েছিলেন খুলনা, সেখান থেকে এই কলকাতা। ধনঞ্জয় ক্ষয়ে যাওয়া নারকেল ঝাঁটায় আরশোলা মারতে মারতে বলে, তাহলেই বুঝে দেখো, আর ওর জীবন প্রদীপ থাকতে পারে? ছ্যাঁক করে বুকে বাজে যেন ধনঞ্জয়ের কথা। তরঙ্গের জীবন প্রদীপ নিভতে পারে, তাহলে ইন্দুবালার নয় কেন? তারও তো কম পথ অতিক্রম করা হলো না। এখনো কোন মায়ায় আটকে আছেন তিনি? ঘাড় তুলে আকাশের দিকে তাকান ইন্দুবালা এক টুকরো আকাশ দেখার জন্য। কিন্তু এখানে আকাশ কোথায়? ওই তো 4 কোণের চৌখুপ্পি। তার ওপরে বাড়ির পেছনের আম গাছটা ঝাঁকড়া হয়ে এসে পড়েছে খানিকটা ভেতরে। কাঁচা আমগুলো যেন পুষ্ট হয়েছে গ্রীষ্মের রোদের খরতাপে। মন খারাপটা যেন কোথায় ঝুপ করে গায়েব হয়ে যায় ইন্দুবালার। আম দেখার আনন্দে এগিয়ে যেতে গিয়েই পায়ে কিছু একটা ঠেকে, নিচু হয়ে কুড়িয়ে নেন। সেই কবেকার প্রথম ট্রেন চড়ার টিকিট। বিলাতি আমড়া খাবে গো নতুন বউ, বিলাতি আমড়া। ফেরিওয়ালা হাঁক দিয়ে যায় কামরায়, মুখের সামনে এনে দেখায় আমড়াগুলো। ততক্ষণে ইন্দুবালার কপালের চন্দন ফিকে হয়ে গেছে, গলায় রজনীগন্ধার মালা বাসি, চোখের কাজল কিছুটা থেবড়ে গেছে, বাকিটা রাখা আছে বিস্ময়ে মাখামাখি হয়ে। মাথা নাড়েন ইন্দুবালা, না তিনি খাবেন না। জানলার দিকে তাকিয়ে ভাবেন, এই ফল আবার কিনে খেতে হয় নাকি? কাঁচা কাঁচা ডেঁশো আমরা পেরে আনতো ভাই, মা চাটনি করত।
নুন দিয়ে কুটি কুটি করে কেটে সবাই ঘুমিয়ে পড়লে ভাই বোনে খেত বসদের পুকুর পাড়ে বসে। বৃষ্টির জল মেখে আমরা পাকত অম্বুবাচী পার করে। ঠাম্মা সারাদিন উপোস করে থাকত, একবেলা ফলাহার, কখনো ছাতু ভিজে কিংবা সারাদিন মিষ্টির জল। বাবা এনে দিতেন ছানা কলা, সেই সব মুখে তুলতেন না তিনি, সব যেত নাতি নাতনির পেটে। অতবার চা খাওয়ার যার অভ্যেস ছিল সেও ওই কটা দিন চা না খেয়ে দিব্যি কাটিয়ে দিত। ইন্দুবালা বিধবা হবার পর এত সব কিছু মানেননি, তার সম্ভাবনাও ছিল না, আর লক্ষ্মী থাকতে তো করতেও দিত না। মাস্টার রতনলাল মল্লিক তাকে অনেক ছোট বয়সে বিধবা করে কেটে পড়েছিলেন পরপারে, দায় ফুরিয়েছিল তার। বড় ছেলেটাও এত ছোট তখন যে মালসার খাবার খাবে কি করে। নিজের হাতে স্বামীর মুখাগ্নি করেছিলেন ইন্দুবালা। শ্রাদ্ধ নিয়মভঙ্গের দিন লক্ষ্মীর এনে দেওয়া ট্যাংরা মাছ আর বাড়িতে দেওয়া বড়ি দিয়ে একটা তরি জুতের ঝোল রেঁধেছিলেন। অনেক দিন পর ছোট ছোট ট্যাংরার মাথাগুলো চুষে চিবিয়ে খাওয়ার সময় মনে পড়েছিল ঠাম্মার কথা। অম্বুবাচীতে সারা দিন উপোস করে থাকার পর ছাতু খেতে খেতে তার যখন আর কিছু মুখে রুচত না, তখন খোসা ছাড়িয়ে পাকা আমড়া মুখের কাছে ধরতেন ইন্দুবালা। ঠাম্মা চুষে চুষে সেই বুনো ফলের সব রসটুকু খেয়ে নিত। সারা ঘর মম করত পাকা আমড়ার গন্ধে। এসব কথা কোনোদিন ইন্দুবালা কাউকে বলতে পারেননি, এমনকি ছেলে মেয়েদেরকেও না। নাতি নাতনি তো অনেক দূরের কথা। কিছু কিছু জানতো মাছোয়ালি লক্ষ্মী, কিন্তু সে তো আজ কোন সুদূরের অতিথি। সেদিনের সেই ট্রেনের কামরায় বিলেতি আমরাই শুধু উঠেছিল তাই নয়, চিরুনি, পাতাবাহারে ফুল গাছ, ছুঁচ, বশীকরণের ওষুধ, কৃষ্ণনগরের সরভাজা, শান্তিপুরের ভাজা মিষ্টি, সব কিছু। তার ভাই মাঝে মাঝে বায়না করে খাচ্ছিল, কিন্তু ইন্দুবালার নিজের খেতে ইচ্ছে করেনি কিচ্ছু। এমনকি নতুন জরির চুল বাঁধার ফিতে দেখেও কিনতে ইচ্ছে হয়নি। জানলার পাশ দিয়ে তখন বেরিয়ে যাচ্ছিল মাঠঘাট, নদী, নৌকা, গ্রাম, ইঞ্জিনের কয়লার কালো ধোঁয়া। চোখ বড় বড় করে দেখছিলেন তার বয়সী মেয়েরা কাজে যাচ্ছে, কলেজে যাচ্ছে। ইন্দুবালা কলেজ যেতে চেয়েছিলেন, পড়তে চেয়েছিলেন, কিন্তু কোথা থেকে যে কি হলো। মনিরুলের সজল কালো চোখ দুটো বাঁধা থাকলো তাঁর অন্তরে। নকশি কাঁথার মাঠের সাজুর মতোই তাকে সব স্মৃতি উপড়ে নিয়ে চলে আসতে হলো এপারে। রূপাই থেকে গেল অনেক দিনের পুরনো অতীত হয়ে। ট্রেনটা জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল কোনো একটা স্টেশনে। কান ফাটানো আওয়াজ শোনা গেল বন্দুকের। ঝুপঝুপ করে ট্রেনের জানলা পড়তে শুরু করলো। একদল ছেলে মেয়েকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালালো, কাঁদানে গ্যাস ছুঁড়ল। মাস্টার রতনলাল মল্লিকের ঘুম ভেঙে গেল। তিনিও বিরক্ত হয়ে ইন্দুবালার সামনের জানলা ফেলে দিলেন। গোটা কামরায় এক অসহ্য গুমোট গরম, বাইরে চোখ জ্বালা করা ধোঁয়া। কানে এলো গর্জনের মতো স্লোগান, পুলিশ তুমি যতই মারো, মাইনে তোমার 112। আবার একটা কাঁদানি গ্যাসের সেল ফাটল। কামরার ভেতরের লোকগুলো কেমন যেন ভয়ে কুঁকড়ে গেছে। তারই মধ্যে কয়েকটা ছেলে মেয়েকে হুড়মুড়িয়ে ট্রেনের কামরায় উঠতে দেখল ইন্দুবালা। ঝাঁকুনি দিয়ে ট্রেনটা আবার চলতে শুরু করলো। মাথা ফেটে যে ছেলেটার রক্ত পড়ছে সে চিৎকার করে বলল, ভয় পাবেন না বন্ধুরা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিনে একবেলা করে খাওয়ার পরামর্শ দিয়ে নিজেদের ক্যাবিনেটের মন্ত্রীদের পেট ভরাচ্ছেন, সেই শাসনের অবসান চাই আমরা। যে তীব্র খাদ্যাভাব দেখা গিয়েছে গোটা রাজ্য জুড়ে, সেটা আর যাই হোক এই সরকার সামলাতে অপারগ। তাও আমরা যারা দুবেলা দুমুঠো এখনও খেতে পাচ্ছি, রেশনে গিয়ে পচা চাল আর গম কিনতে পারছি, তারা যদি এগুলো যারা একদম পারছেন না তাদের সাহায্যে কিছু দান করেন, তাহলে লোকগুলো না খেয়ে অন্তত মরবে না। কমরেড, দয়া করে ভুলে যাবেন না, এখনো এই দেশে একবেলাও খাবার না জোটা লোকের সংখ্যাটা অনেক। ছেলেটা বলে চলেছিল, আর কয়েকটি ছেলে মেয়ে কৌটো নাড়িয়ে অনুদান চাইছিল। সবটাই ইন্দুবালার কাছে নতুন।
একটা তারই বয়সী মেয়ে তার সামনে এসে যখন অনুদানের কৌটো ধরল, ইন্দুবালার খুব ইচ্ছে করল তার সেই কৌটোতে 2 আনা হলেও দিই, কিন্তু তার কাছে কোনো পয়সা ছিল না। গা ভর্তি ছিল সোনার গয়নায়। কৌটো ধরা মেয়েটা কেমন অবাক হয়ে তাকিয়েছিল ইন্দুবালার দিকে। তার বর মাস্টার রতনলাল মল্লিক খিঁচিয়ে উঠলে সরে গিয়েছিল মেয়েটা। খারাপ লেগেছিল ইন্দুবালার। মানুষগুলোর পেটের ভাতের জন্য ওরা রাস্তায় নেমেছে, ভিক্ষে করছে। তারা যদি দুবেলা ভরপেট খেতে পারে, তাহলে যে দোরগোড়ায় এসে অভুক্ত দাঁড়াচ্ছে সে পাবে না কেন? সেই ইন্দুবালা তখনও জানতেন না তিনি একদিন একটা ভাতের হোটেলের মালিক হবেন। দুবেলায় তাঁর হোটেলে পাত পড়বে অসংখ্য মানুষের। সেই হোটেল থেকে পয়সা ছাড়াও খাবার বিলির বন্দোবস্তও থাকবে। সেটা 70-এর জ্বালাময়ী সময়ই হোক কিংবা তারও অনেক পরে মানুষগুলোর কাজ হারানোর সময়। সবাই জেনে গিয়েছিল এই একটা জায়গায় এমন এক অন্নপূর্ণা আছেন যার ভাতের হাঁড়ি কারো জন্যই কোনো দিন খালি হয় না। নতুন করে ইন্দুবালার সঙ্গে মালপত্র হিসেবে ছিল বড় নকশা করা 2টি তোরঙ্গ, দানের বাসনের বড় ঘড়াটা। বাবার হাতে ছিল ওপারের বাজারের জোড়া ইলিশ, ভাইয়ের হাতে দইয়ের বড় হাঁড়ি। নতুন করে ইন্দুবালার সঙ্গে মালপত্র হিসেবে ছিল বড় নকশা করা 2টি তোরঙ্গ, দানের বাসনের বড় ঘড়াটা। বাবার হাতে ছিল ওপারের বাজারের জোড়া ইলিশ, ভাইয়ের হাতে দইয়ের বড় হাঁড়ি। বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাতে ছিল বিয়ের ছাতা নিপাট ভাঁজ করা, কাঁধে ফেলা ছিল দানের শাল, হাতে চকচক করছিল আশীর্বাদের 2 ভরি সোনার আংটিটা। স্টেশনে ট্রেন থামলে বরের বাড়ি থেকে লোক আসা তো দস্তুর ছিল। নতুন কনেকে যেভাবে গল্প শুনিয়েছিল তার বাড়ির লোকেরা, সে আরও অনেক কিছু ভেবে রেখেছিল। ব্যান্ড পার্টি, রং মশাল, ফানুস, কিন্তু এই সবের ছিটে ফোটাও ইন্দুবালার আশেপাশে কিছু ছিল না। নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে কাউকে আসতে দেখেননি তিনি। বাবা একটু কোণঠা নিয়ে জানতে চেয়েছিল, বাবা রতন তোমার বাড়ির থেকে? কথা শেষ করতে দেয়নি মাস্টার রতনলাল মল্লিক। তার সযত্নে লালিত বাবরি চুলের গোছা নেড়ে বলেছিল, তাই তো মানে এখন যে কি করি, বউ ভাতের জোগাড় যত্নে লেগে গেল কিনা লোকজন। পুরুষ বলতে তো বাড়িতে আমি একাই। বাবা বিচলিত হতে বারণ করেছিলেন জামাইকে। তিনি থাকতে চিন্তা নেই, কিন্তু এত জিনিস বলে লোকজনের খোঁজ করা আর কি। তা 2টো কুলি নিলেই হয়ে যায়। বাবা 2টো কুলির মাথায় তুলে দিয়েছিলেন প্রায় সবটুকু, আর যেটুকু ছিল কুড়িয়ে বাড়িয়ে সবার হাতে হাতে ধরে গেল। কপোতাক্ষর গাঁয়ের মেয়ে যখন ভাগীরথীর পাড়ে এসে প্রথম পা দিল, কেউ শাঁখ বাজালো না, দুধে আলতা মিশিয়ে কেউ পা ছোঁয়াতে বলল না, ঈশ্বর পাটুনির মতো কেউ আদর করে পার করে দিল না শ্বশুরবাড়ির দোরটা। কিন্তু সে গল্প আমাদের জানা। যতই মাস্টার রতনলাল মল্লিক বলুন না কেন বৌভাতের আয়োজনে বাড়ির সবাই ব্যস্ত আছে, আমরা তো জানি ইন্দুবালার বউ ভাতই হয়নি। কাকপক্ষীটিও টের পায়নি ইন্দুবালার শাশুড়ি এক বংশ ঘটির মাঝে একটা বাঙাল মেয়ে বউ করে নিয়ে আসছেন। বাড়ির সামনে থেকে বাবা আর ছোট্ট ভাই চলে যাচ্ছে অপমানিত হয়ে। তাদের কেউ একটু জল খাওয়ার কথা পর্যন্ত বলছে না, যে বাবাকে এরপর আর কোনোদিন দেখতে পাবেন না ইন্দুবালা। ভাই গিয়ে যোগ দেবে তারও অনেক পরে 71-এর মুক্তিযুদ্ধে। এগুলো আমাদের গল্পের সুতো। ইন্দুবালার ভাষায় বলতে গেলে রোদে থোয়ানো কাসন্দি। যত তাপ পাবে, বৃষ্টি পাবে, নিজের মৌতাতে মস্তে থাকবে যতনে। কলকাতা শহর তখন বেশ সরগরম। মিছিলের পর মিছিল চলেছে রাস্তা জুড়ে। মানুষের পাতে ভাত নেই, মনে সুখ নেই। খাবার নিয়ে যে আন্দোলন হতে পারে ইন্দুবালা জানতেন না এই শহরে না এলে। স্টেশনের বাইরে থেকে অনেক দরদাম করে বাবা একটা ট্যাক্সি ভাড়া করেছিলেন। সেই ট্যাক্সির মধ্যে ইন্দুবালা, তার ভাই, বাবা আর মাস্টার রতনলাল মল্লিক ঠিক এঁটে গিয়েছিলেন। সঙ্গে ছিল সেই সব জিনিসগুলো যা আজ ধনঞ্জয় কুড়িয়ে বাড়িয়ে ফেলে দিতে চাইছে।
ও কি জানে এইগুলোর মাহাত্ম্য? গজগজ করে বুড়ি ভাঙা তোরঙ্গটার সামনে বসেন। ততক্ষণে ডালে ফোড়ন পড়েছে, 9টা বাজতে চলল। কলেজের ছেলেগুলো খেতে আসবে, ইন্দুবালার কাজের তাড়া পড়ে যায়। ট্যাক্সির জানলার পাশ আর ট্রেনের জানলার ধার ঠিক এক জিনিস নয়। ট্রেনের জানলার পাশে কত গ্রাম, নদী, জলা, জঙ্গল, আর ট্যাক্সির পাশে শুধুই ধূসর শহর, খেতে না পাওয়া মানুষের মিছিল। তখনও প্রথম ট্রেনে ওঠার ঘোরটা যেন কাটেনি ইন্দুবালার। অল্প অল্প মাথাটাও কি টলছিল ট্রেনের দুলুনির সাথে। তার রেশ রয়ে গিয়েছিল অনেক দিন। কলকাতায় এসেই মনিরুলকে লুকিয়ে চিঠি লিখেছিলেন ইন্দুবালা। জানিস মনিরুল, সে যে কি ভীষণ বস্তু তোকে বলে বোঝাতে পারবো না। আমাদের সেই বাঁশ গাছে দোল খাওয়ার মতো। তুই নিশ্চয়ই এতদিনে ঢাকায় পড়তে চলে গিয়েছিস। অনেক কিছু দেখা হয়ে গেছে তোর, অনেক নতুন বন্ধু হয়েছে। আমার কথা মনে পড়ে আর বোসদের পুকুর, ওই খানার ধারের ল্যাংড়া, গাজনের মাঠ, কপোতাক্ষের ঘাট। আমি কিছু ভুলিনি মনিরুল। এখনো কি নানি সন্ধে হলে বিষাদ সিন্ধু পড়েন? তুই কি এখনো রাতের আধারে বাঁশি বাজাস? লণ্ঠনের আলোয় পড়িস নকশি কাঁথার মাঠ? ঢাকাতে কি তোর দেখা হলো আমাদের প্রিয় কবি জসিমউদ্দিনের সাথে? আমার সেসব কথা সব কিছু বড্ড জানতে ইচ্ছে করছে মনিরুল। আমি যে তোকে। এরপর আর লেখা এগোতে পারেননি ইন্দুবালা। তিনি মনিরুলকে কি ভালোবাসেন, পছন্দ করেন, একসাথে থাকতে চেয়েছিলেন? নিজের কাছে উত্তরগুলো স্পষ্ট নয়, যেমন ঠিক স্পষ্ট নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আদৌ হয় কিনা, কিংবা ভালোবাসার অপর নাম শুধু শরীর কিনা। যে শরীরটাকে মাস্টার রতনলাল মল্লিক তার 6 বছরের বিবাহিত জীবনে 3 বাচ্চার মা বানানোর ফ্যাক্টরি করে দিয়ে হঠাৎ উবে যাবেন কর্পূরের মতো হাওয়ায়। শরীরের সেই না পাওয়া কিংবা প্রচণ্ড পাওয়া কষ্টগুলো নিয়ে ইন্দুবালাকে বেঁচে থাকতে হবে দিনের পর দিন। তাও মলিন হবে না স্মৃতিগুলো, মানুষগুলো। টকবক করে ভাত ফোটে, ডাল ফোটে, মাছের ঝোলে মাছগুলো যেন ফুটতে ফুটতে ফরফর করে নিজেদের মধ্যে কথা বলে। 3 উনুন জেলে সেই স্মৃতি সম্ভাষণের আসন সাজান ইন্দুবালা। নতুন যে দেশটায়, শহরটায় তিনি এসে পড়লেন, এই দেশ নিয়ে, শহর নিয়ে এর আগে তিনি কম গল্প শোনেননি। বাবার বাবা মানে ইন্দুবালার দাদু একসময় নাকি কাজ করতেন কলকাতার বন্দরে। সেখানে সাহেব সুবর খাতা লিখে তার দিন গুজরান হতো। বড় বড় জাহাজ করে কত শত যে জিনিস আসতো তার কোনো ইয়ত্তা ছিল না। মেম সাহেবের ছোট্ট চিরুনি থেকে বেলজিয়াম কাঁচের আয়না, ইন্দুবালার গ্রামের বাড়িতে ঠাকুর দেবতার যা মূর্তি ছিল, লক্ষ্মী থেকে শুরু করে শিব, সব কিছু তার দাদুর আনা। জার্মান চিনেমাটিতে বানানো সব হিন্দু দেবদেবীর মূর্তি কলকাতার বড়লোক বাড়িতে ছেলে মেয়েদের খেলার জন্য বিদেশ থেকে আনতেন বাড়ির লোকেরা। অনেক সময় বিয়ের তত্ত্বও যেত। পুতুলগুলোর তলায় লেখা থাকতো মেড ইন জার্মানি। বেশ নামডাক ছিল এই শিল্পের। ঠাম্বার খেলার জন্য দাদু এইসব পুতুল মাঝে মাঝে নিয়ে গেলেও ঠাম্মা সব কিছু সাজিয়ে রাখত পুজোর ঘরে। লক্ষ্মী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিয়ে কেউ খেলে নাকি? শুক্রবার হলেই দাদু বাড়ি ফিরত শিয়ালদহ স্টেশন হয়ে খুলনায়। একটা সবজেটের ট্রেন দাদুকে নামিয়ে দিত কপোতাক্ষের ওপারে। শনি রবি বাড়ি থেকে আবার সকালের ট্রেন ধরে কলকাতায়। বাবাও দাদুকে অনুসরণ করেছিলেন। দাদুর কাছে কাজ শিখতে শিখতে কলকাতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মাঝখান থেকে দেশটা স্বাধীন হলো। শুধু স্বাধীন হলো তাই না, দেশটা 2 টুকরো হলো। মনে অনেক কষ্ট আর হতাশা নিয়ে দাদুর সাথে বাবা ফিরে এলেন খুলনার কলাপোতায়। যা টাকা জমিয়েছিলেন দাদু, সেই টাকায় কিছু জমি কিনলেন, একটা টোল খুললেন, সেখানে পড়াতে শুরু করলেন গ্রামের ছেলে মেয়েদের। বাবা জমি জমার কাজ নিয়ে পড়ে থাকলেন। দেশ ভাগ হয়ে যাবার পর দাদুর কলকাতার অনেক বন্ধু বান্ধব তাকে বারবার বলেছিল ইন্ডিয়াতে থেকে যেতে। দাদু রাজি হননি।
যে গ্রামের মাটিতে তাঁর বাবা মা পূর্বপুরুষেরা পঞ্চভূতে বিলীন হয়েছেন, সেখানেই তিনিও থাকতে চেয়েছিলেন। তার অবিচল সিদ্ধান্ত থেকে কেউ টলাতে পারেনি। তাহলে যেখানে সবাই রয়ে গেল ওই পারে, সেখানে একমাত্র ইন্দুবালা তাঁদের পিতৃপুরুষের স্মৃতিতর্পণের জন্য কেন রয়ে গেলেন এপারে? কেন বাবার মনে হয়েছিল একমাত্র ইন্দুবালাকেই ওপারে পাঠাতে হবে? অনেকের মতো কেন তিনি নিজেও সিদ্ধান্ত নিলেন না এপারে চলে আসার? ইন্দুবালা জানতেন বাবা শিকড় ছাড়া হতে পারতেন না, মাও না, ঠাম্মাও না। আর ভাই, তার কথা শোনার আখর ইতিহাসে না লেখা থাকলেও ইন্দুবালা জানেন ওই যে মুক্তোর মতো বর্ণপরিচয়, সেখানেই লুকিয়ে আছে তার ভাই, লুকিয়ে আছে বাংলা ভাষার রাষ্ট্র গড়ার দাবিতে। গোটা বাড়ির জানালা দরজাগুলো হুটোপাটি করে পড়ার শব্দে ইন্দুবালার ঘুম ভেঙে যায়। দুপুরের হোটেলের কাজকর্ম শেষ করে তাকে এখন একটু গড়িয়ে নিতে হয়, না হলে রাতের দিকে আর উনুনের সামনে দাঁড়াতে পারেন না। কাঁচা ঘুম চোখে তাকান ইন্দুবালা বাইরের দিকে। আকাশ কালো করে মেঘ করেছে, কাল বৈশাখী। কোনো রকমে গাঁটের ব্যথা সামলে উঠে পড়েন তিনি। ধনা ধনা করে চিৎকার করেও ধনঞ্জয়ের কোনো সাড়া পাওয়া যায় না। বাজার করতে গেল নাকি এখনই? ইন্দুবালা কোনো রকমে ওপরের ঘরের জানলাগুলো বন্ধ করার চেষ্টা করতে লাগলেন, আর ঠিক তখনই তার নজর গেল উঠোনে। বাগানের গাছটা থেকে টুপটুপ করে আম পড়ছে ঝরে। সেদিনও কি এমন ঝড়টাই হচ্ছিল না? তবে সেটা ছিল ভোর, আর আজ বিকেল। ইন্দুবালা নামতে থাকেন সিঁড়ি দিয়ে, কিন্তু তার মন যেন ছুটছেন ইন্দুবালা, ছুটছেন তীর বেগে, হাতে লণ্ঠন। ভোর হতে তখন অনেক দেরি। পেছনে ছুটছে ছোট্ট ভাইটা, তার পেছনে মা, তারও অনেক পেছনে ঠাম্মা। গোটা আমবাগান জুড়ে কলাপোতার লোকজন যেন জড়ো হয়েছে ওই আঁধার ভোরে। প্রায় 100 গাছের বাগান যাদের, তারাও এসে জড়ো হয়েছে। শিলের মতো পড়ছে আম। কেউ মারামারি করছে না, রেশারেশিও না। সবার কোচর ভরে উঠছে কাঁচা মিঠে ল্যাংড়া মুম্বাই আম। ঝড়ের সাথে শুরু হচ্ছে বৃষ্টি, করকর করে বাজ পড়ছে। দূরে দাঁড়িয়ে থাকা ভাইটা ঠক ঠক করে কাঁপছে। ছুটে গিয়ে নিজের আঁচলে জড়িয়ে ধরেন ইন্দুবালা। লেবু পাতায় গরম চা, যা বৃষ্টি চলে যা। কিন্তু বৃষ্টি থামার নাম নেই। গায়ে যেন বরফ জলের ঠান্ডা। ভাই বোন ঠক ঠক করে কাঁপে। দুজনে আগলে রাখে কোচরে জমানো আমগুলোকে। একটা সময় ইন্দুবালা হঠাৎই বুঝতে পারেন চারপাশে বৃষ্টি পড়ছে, কিন্তু তাদের মাথায় বৃষ্টি নেই কেন? ওপর দিকে তাকাতে ইন্দুবালা দেখলেন একটা বড় কচু পাতা। সেটা ধরে আছে মনিরুল। কি যে ভালো লেগেছিল সেদিন ইন্দুবালার, বলে বোঝাতে পারেননি কাউকে। বলার সুযোগ ছিল না। কম কথা বলা মেয়েটা রুমালের ওপর সুতো দিয়ে একটা ছেলেকে এঁকেছিল। তার হাতে দিয়েছিল একটা কচুর পাতা, আর মেয়েটাকে রেখেছিল দূরে, এলো চুলে, বৃষ্টির মধ্যে। ইচ্ছে ছিল মনিরুলকে নিজের হাতে করে দেবে, সেটা আর দেয়া হয়নি। জ্বর বেঁধেছিল সেবার খুব। 7 দিনের মাথায় পথ্যি পেয়ে তবে মেয়ে মাথা তুলে দাঁড়াতে পেরেছিল। গ্রীষ্মের রোদে ঘর থেকে বেরিয়ে মন ভালো হয়ে গিয়েছিল ইন্দুবালার। ঠাম্মা সেই ঝড়ে কুড়োনো আমগুলোকে দিয়ে আম তেল বসিয়েছেন রোদে। সূর্যদেব গোটা গ্রীষ্মকাল জুড়ে রোদে তাতিয়ে তেলে মিশিয়ে কাঁচা আমগুলোকে জারিয়ে দেবেন নকুলের ঘানির খাঁটি সর্ষের তেলে। তারপর সেই তেল দিয়ে সারা বছর যা খাওয়া দাওয়া চলবে, তার কোনো হিসেবের কুলকিনারা পাওয়া যাবে না। আম তেল মুড়ি দিয়ে মাখা হবে, গরম ভাতে ঘিয়ের বদলে খাওয়া হবে। মাছের ঝোলে বিশেষ করে সরল পুঁটিতে আমের গন্ধ দেওয়ার জন্য আম তেল ব্যবহার হবে। আর গ্রামে পোয়াতির সংখ্যা নেহাত কম থাকে না সম্বৎসর, তারাও পাবে। পাতা কুড়োতে এসে খেন্তির মা পাবে, টিফিনে মনিরুল পাবে, ফকিরি গান করতে এসে ভিখারি পাবে। চুরি করে ঠাম্মার আম তেল খেতে খেতে গরমের ছুটির দুপুরগুলো কেটে যাবে। বৃষ্টিটা সবে থেমেছে। ইদানিং হয়েছে কি, কলকাতার এই ধরনের হুট করে বৃষ্টিতে সবাই কেমন যেন তালকানা হয়ে যায়। ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে অটো চালক সবাই।
প্রদীপ নিজেই ড্রাইভ করে মায়ের সাথে দেখা করতে এসেছে, কিন্তু গাড়ি পার্ক করবে কোথায়? ইন্দুবালার ভাতের হোটেলের সামনে একটু বৃষ্টিতেই গোড়ালির সমান জল, সেখানে আবার কোথায় গর্ত আছে, নর্দমা আছে, সেই সব দেখে গাড়ি পার্ক করতে প্রদীপের অনেকটা সময় লেগে যায়। এতক্ষণে বাড়িটার দিকে তাকানোর সময় হয় তার, আর বাড়িটার দিকে তাকাতেই কেমন যেন কু গেয়ে ওঠে মনটা। গোটা বাড়ি জুড়ে অন্ধকার, কেউ কোথাও নেই, এমনকি সামনের বোর্ডে লাগানো আলোটাও আর জ্বলছে না। প্রদীপ অনেক দিন পর মায়ের সাথে দেখা করতে এলো। আসবো আসবো করে তার আর আশাই হয় না। আজ এইটা কাল ওইটা লেগেই থাকে। আজকে আসার আরও একটা কারণ হচ্ছে, এইবার পাসপোর্টটা ফার্দার রিনিউ করার আগে সে একবার বাংলাদেশ ট্যুর করতে চায়। একটা প্যাকেজও পাচ্ছে প্রায় কিছু না দিয়েই। ছেলে বুবাই বলল, যাও না ঠাম্মির দেশে, কী সব তোমাদের কলাপোতা ফোতা। আইডিয়াটা খারাপ লাগেনি প্রদীপের। বউ সম্পূর্ণও রাজি হয়ে গিয়েছিল। কর্মসূত্রে স্বামীর সাথে তার বাইরের অনেক দেশ ঘোরা, কিন্তু বাংলাদেশ যাওয়া হয়নি। নিজের চোখে হাতে ধরে একটু ঢাকাই মসলিন দেখে আসার ইচ্ছে আছে তার, সাথে কিছু কেনারও। এবার মা রাজি হলে তাহলে পাসপোর্টের একটা ঝামেলা থাকবে। মায়ের পুরনো পাসপোর্টটা আছে কি না সেটাও দেখা দরকার। প্রদীপ যদিও জানে পাসপোর্ট করাতে সময় লাগবে না, বুবাইয়ের বন্ধু কাজ করে ফরেন সার্ভিসে, তাড়াতাড়ি হয়ে যাবে সব। সম্পূর্ণই তাকে ঠেলে পাঠালো একবার কথা তোলবার জন্য। মেজাজ যা মাঝে মাঝে থাকে বুড়ির। বাড়ি থেকে যখন বেরিয়েছিল প্রদীপ, বৃষ্টি ছিল না। এই দিকেই হয়েছে তাহলে ভালো। প্রদীপ এগিয়ে গেল ভেতরের দরজার দিকে। সিঁড়ির আলো জ্বালালো, বাইরের বারান্দারও। না, কোথাও কেউ নেই। দুবার ডাকলো মা মা বলে, উত্তর এলো না। প্রদীপ চিৎকার করে ডাকলো ধনঞ্জয়কে, ধনঞ্জয়ও নেই। কেমন যেন ভয় পেয়ে গেল প্রদীপ। যদি মা সত্যি না থাকে, এই কথাটা এই প্রথম ভাবলো যেন সিনিয়র সিটিজেনের ক্যাটাগরিতে সবে প্রবেশ করতে যাওয়া প্রদীপ। এমনভাবে কোনোদিন এর আগে মনে হয়নি। মা থাকলে জগৎটা তার একরকম, আর মা না থাকলে আর এক রকম। বাবাকে তার ঝাপসা মনে পড়ে। ঘুড়ি ওড়ালে বাবা লাটাইটা ধরা শেখাতো, ব্যাস ওইটুকুই। তার তো তাও এটা মনে আছে, ভাই আর বোনের সেইটুকুও তো মনে নেই। সবটাই তো তিনজনের মাকে ঘিরে। একবার কি ফোন করবে তাহলে ভাইকে, খুকুকে? কিন্তু কি বলবে? ছেনমিত্তির লেনে ইন্দুবালা ভাতের হোটেলে সে এসেছে, অথচ ইন্দুবালাকে খুঁজে পাচ্ছে না। বাইরের দিকে পাতকোতলায় উঠোনের কাছে এসে আর একবার কাঁপা কাঁপা গলায় ডেকে উঠল প্রদীপ, মা। এবার খুব শান্ত গলায় উত্তর ভেসে এলো, আয়। প্রদীপ তার মায়ের গলা শুনতে পেল ঠিকই, কিন্তু মাকে সে দেখতে পেল না তখনই। মোবাইলে টর্চ জ্বালল, কোথায় তুমি মা? আর অবাক হয়ে দেখল তার মাকে। কাক ভিজে হয়ে সন্ধ্যের উঠোনে ঝাঁকড়া আম গাছের ডালটার নিচে বসে আছেন ইন্দুবালা। চারপাশে জড়ো করা ঝরে পড়া কাঁচা আম। প্রদীপ এগিয়ে যায়, জড়িয়ে ধরে তার মাকে। মা, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? পড়ে গিয়েছিলে নাকি? এই বয়সে কেউ এভাবে এত বৃষ্টির মধ্যে? আমাকে ধরো মা, প্লিজ আমাকে ধরো, শক্ত করে ধরো। ইন্দুবালা ছেলের হাত ধরেন। সেই আধো আলো আধো অন্ধকারে আধুনিক মোবাইলের এলইডি লাইটে ইন্দুবালা বলে ওঠেন, আমাকে একটু তেল কিনে দিবি খোকা? আম তেল বানাবো। এমনটা নয় যে ইন্দুবালার তেল কেনার টাকা নেই, এমনটা নয় ইন্দুবালা এইভাবে ছেলেদের কাছে টাকা চান। কোনোদিন কারো কাছে এক টাকাও হাত পেতে চাননি সেই প্রথম দিন লক্ষ্মী টাকা দিয়ে ভাত খেয়ে যাওয়ার পর। তারপর থেকে ক্যাশ বাক্স ভর্তি থেকেছে সব সময়। তাই প্রদীপ একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। তার মনে ভয় ছিল ছোটোখাটো কোনো সেরিব্রাল অ্যাটাক হয়েছে কিনা। ততক্ষণে সারা রাজ্যের বাজার ঘুরে ধনঞ্জয় এসে গিয়েছিল। প্রদীপ একটু দেরি না করে অ্যাম্বুলেন্স ডেকেছিল, সোজা নিয়ে গিয়েছিল হসপিটালে। ইমার্জেন্সির ডাক্তার বরং উল্টে কথা শোনালো প্রদীপকে। আম তেল করবেন বলে তেল কিনে দিতে বলেছেন বলে সোজা হসপিটাল নিয়ে চলে এলেন। আচ্ছা ছেলে তো মশাই আপনি।
প্রদীপ কিছুতেই বোঝাতে পারল না এই ইন্দুবালা কী ধরনের মানুষ। বরং ডাক্তার অবাক হয়ে গেলেন, দুবেলা এখনও 300 লোকের রান্না করা, কুটনো কাটা ইন্দুবালা করেন কি করে? আতিপাতি খোঁজ নিয়ে হোটেলের ঠিকানা নিয়ে 2টো অ্যান্টাসিড লিখে ডাক্তার ছেড়ে দিলেন ইন্দুবালাকে। তার সাথে ইন্দুবালা তাকে বলে এলেন সকালে উঠে লেবুর জলের সাথে মধু খাওয়ার নিদান, তাও দেশি মধু নয়, সর্ষে ফুলের মধু। গরম জলের মধ্যে ঘুরবে তার ঝাঁঝ, আপনি চর্বি যাবে কমে। ইন্দুবালার শরীর যখন বেশ ভালো, তেলের মধ্যে আমগুলো যখন বেশ চুবো চুবো হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রদীপ তখন তার বউকে নিয়ে এলো একদিন। সেদিন যে কথাটা পারা হয়নি এবার বলেই ফেললো সাহস করে, যাবে মা আমাদের সাথে বাংলাদেশ? ইন্দুবালা খুব যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তেমনটা নয়, এঁচোড় কাটছিলেন হাতে তেল মেখে, আঠা পেঁচিয়ে পেঁচিয়ে। কুটনো কাটা থেমে গেল তাঁর। বিয়ের পরে যখন দেশ থেকে এসেছিলেন তখন সেটা ছিল পূর্ব পাকিস্তান, আর আজ সেটা বাংলাদেশ। তার ছেলে বলছে মাকে একবার বাংলাদেশ ঘোরাবে। সত্যি কানে ঠিক শুনছেন তো তিনি? কোনো ছলনায় এরা আবার এসে জোটেনি তো এই 7 সকালে? উঠে পড়েন ইন্দুবালা, পড়ে থাকে আতকাটা এঁচোড়, ডালনার নাকাটা আলু, মোচা, আরও অনেক তরিতরকারি। ছেলের কাছে এগিয়ে এসে জানতে চান, হঠাৎ বাংলাদেশ যাওয়ার কথা বলছিস কেন? আমি না মরা পর্যন্ত এই বাড়ি তোমরা বিক্রি করতে পারবে না খোকা। প্রদীপ হো হো করে হাসে। তুমি কি করে ভাবলে আমি বাড়ি বিক্রি করার জন্য তোমাকে বাংলাদেশের লোভ দেখাবো? ইন্দুবালা বিশ্বাস করেন না তাঁর ছেলে মেয়েদের। এই তো সামনের চক্রবর্তী বাড়ির মেয়ে 2টো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট তুলে দিল। সম্পূর্ণা এবার এগিয়ে আসে। ইন্দুবালার বড় ছেলের বউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে কাটা কাটা, তীক্ষ্ণ, নুন ছড়ানোর মতো। আপনি ভুল বুঝছেন মা, চক্রবর্তী বাড়ির সাথে আপনার ছেলে মেয়েদের গোলাবেন না। আমরা বাংলাদেশের ট্যুর প্ল্যান করছিলাম, প্রদীপ তাই ভেবেছিল আপনি গেলে আমাদের ভালো লাগবে। ও তো কোনোদিন দেখেনি। কলকাতা স্টেশন থেকে এখন ট্রেনও ছাড়ছে, মৈত্রী এক্সপ্রেস। এর মধ্যে বাড়ি বিক্রির কথা আসছে কি করে? আর আমাদের সবার তো বাড়ি আছে মা। ট্রেন ছাড়ছে বাংলাদেশের জন্য, এই বড় খবরটা ইন্দুবালার কাছে ছিল না এতদিন। ট্রেনে করে যাওয়া যাবে খুলনা? বড় ছেলে বলে যাবে। ইন্দুবালা প্রশ্ন করেন, জানলার ধারে সিট পাবো খোকা? প্রদীপ জানিয়ে দেয় পাবে। আমরা একটা কূপ রিজার্ভেশন করে নেব মা, সেখানে আমরা 3 জন ছাড়া আর কেউ থাকবে না। কেমন যেন ফুরফুরে মেজাজের হয়ে যান ইন্দুবালা। বাড়ির সামনের তুলসী মঞ্চটাকে স্পষ্ট দেখতে পান। মাকে, বাবাকে, ঠাম্মাকে, ভাইকে, মনিরুলকে, বড় ছেলে বউকে এঁচোড়ের ডালনা, মোচার ঘন্ট, পাবদার ঝোল আর কাঁচা আমের চাটনি খাইয়ে বাড়ি পাঠান। ভাত খেতে আসা কালেক্টর অফিসের কেরানি থেকে শুরু করে সামনের মেসের ছেলেগুলো, এমনকি পাঁচু পাগলও জেনে যায় ট্রেনে করে ইন্দুবালা বাংলাদেশ যাবেন। সারা রাত ওপরের ঘরে ঘটর ঘটর করে কিসের যেন আওয়াজ হয়। ধনঞ্জয় যতক্ষণ জেগেছিল শুনেছে। অনেক ভোরে ইন্দুবালার ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় তার। কি হয়েছে মা এত ভোরে? চোখ কচলায় ধনঞ্জয়। দেখে ইন্দুবালার পরিপাটি করে চুল বাঁধা, নতুন কাপড় পরা, কোথাও যাওয়ার প্রস্তুতি। কি হলো কি মা তোমার? নাতি পাসপোর্টের ফটো তোলার জন্য তোমাকে নিয়ে যাবে বেলা 9টায়, এখন থেকে কাপড় পরে বসে আছো কেন? ইন্দুবালা হুকুমের সুরে বলে, একটা ট্যাক্সি ডাক, আমি কলকাতা স্টেশন যাব। ধনঞ্জয় বলে, এত সকালে কলকাতা স্টেশনে? তোমার মাথা কি সত্যিই খারাপ হলো? ইন্দুবালা কোনো কথা না বলে দরজার দিকে এগোলে কোনো রকমে উঠে জামা পরে দৌড় লাগায় ধনঞ্জয়। এই মুহূর্ত তার অনেক দিনের চেনা। বেশি কথা বললে জেদ আরও বাড়বে, নিজেও চলে যেতে পারে, তখন হিতে বিপরীত হবে। দাদাবাবুদের কাছে কৈফিয়ত দিতে দিতে যান কাবার হবার জোগাড়,
তাই কথা না বাড়িয়ে একটা ট্যাক্সি ডেকে নিজেও চেপে বসে ধনঞ্জয়। 2টো প্ল্যাটফর্ম টিকিট কাটা হয়। ইন্দুবালা বলেন, জিজ্ঞেস কর মৈত্রী এক্সপ্রেস কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। একজন টিটি দেখিয়ে দেয়, ওই তো দাঁড়িয়ে আছে, কিন্তু ওদিকে তো যেতে পারবেন না, সময় হয়নি এখনো। টিকিট আছে তো? পাসপোর্ট ভিসা চেক হবে। দূর থেকে মৈত্রী এক্সপ্রেস দেখেন ইন্দুবালা। বড় বড় করে বোর্ডে লেখা কলকাতা খুলনা, কিন্তু সেই আগের ট্রেনটার মতো সবজেটে নয় তো, কেমন যেন ধূসর নীল। আচ্ছা, আপনি ঠিক বলছেন তো ভাই, এই ট্রেনটাই যাবে খুলনা? ইন্দুবালা এবার নিজে জানতে চান। বিরক্ত হয় টিটি। একে ইন্টারন্যাশনাল ট্রেন, তার ওপরে ঝক্কি আছে অনেক, দেখতেই তো পাচ্ছেন লেখা আছে সব কিছু। কিন্তু এই ট্রেনের সামনে তো শেষবারের মতো মনিরুলের সঙ্গে দেখা হয়নি ইন্দুবালার। 2 দেশের মধ্যে যখন সব যোগাযোগ বন্ধ, তখন সেই সবজেটের ট্রেনটাই কি একটা থেমে থাকা সময়ের মতো দাঁড়িয়ে থাকতো না শিয়ালদা স্টেশনে? মাঝে মাঝে লক্ষ্মীর সাথে শুধু সেই ট্রেনটাকে দেখবেন বলে চলে আসতেন ইন্দুবালা। সেই ট্রেনের গায়ে হাত দিলে তিনি তার দেশকে দেখতে পেতেন, গ্রামটাকে দেখতে পেতেন, গন্ধ পেতেন কপোতাক্ষের। না না না, এই ট্রেন তার সেই সবুজ কাঁচা আমতিল রঙের ট্রেন নয়। এই ট্রেন কি করে যাবে খুলনা? বসে পড়েন ইন্দুবালা। চোখ দিয়ে টিপ টিপ করে বৃষ্টির মতো পড়তে থাকে জল। অনেকদিন আগে 71-এ তাঁদের কলাপোতার বাড়িটা পুড়িয়ে দিয়েছিল খান সেনারা। বাড়ির সাথে পুড়েছিল মা, ভাই, আরও অনেকে। বাড়িটাকে পাওয়া যাবে না তিনি নিশ্চিত জানেন। এবার যদি গিয়ে গ্রামটাকেই না খুঁজে পান, যদি বোসপুকুরটাই আর না থাকে, কপোতাক্ষের ঘাট, মনিরুলের বাড়ির উঠোন, বড় খেলার মাঠের ফলসা গাছ, তাহলে কার কাছে ফিরে যাচ্ছেন ইন্দুবালা? কার কাছে? যারা ছিল আজ নেই, নাকি যারা মরেও বেঁচে আছেন ইন্দুবালার মধ্যে? নীরবে কাঁদেন ইন্দুবালা, কিন্তু কান্নাটাও বা কার জন্যে? কোনো সদুত্তর পান না নিজের থেকে। শুধু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার মানুষদের ভিড় বাড়ে। তারা দেখেন 70 পেরানো এক মহিলা চুপ করে বসে আছেন দেশে ফিরব বলে, যার সত্যি আজ দেশে ফেরার পথে অপেক্ষা করে থাকার মতো কেউ নেই।